নমস্কার। আমরা প্রত্যেকটা অধ্যায় ক্রম সংখ্যা অনুযায়ী পড়ছি। বর্তমানে ফলিত জ্যোতিষের পাঠ চলছে, এটা আমরা ক্রম সংখ্যা অনুসারে পড়ছি। কুণ্ডলী বিশ্লেষণ, কুষ্টি বিচার মানে কুষ্টি কীভাবে প্র্যাকটিস যে ব্যাপারটা রয়েছে কুষ্টি প্র্যাকটিস, সেটা নিয়েও একটা প্লেলিস্ট চলছে। ম্যাথমেটিক অ্যাস্ট্রোলজি একটা প্লেলিস্ট রয়েছে এবং ভাবার্থ রত্নাকর একটা প্লেলিস্ট আসতে চলেছে ভবিষ্যতে। তো যেই প্লেলিস্টটি আপনারা দেখেন না কেন, যেই পড়াটাই পড়েন না কেন, ক্রম অনুসারে যদি পড়েন তাহলে লাভবান হবেন। আমরা লগ্ন থেকে প্রত্যেকটা শ্লোক অনুযায়ী সব কিছু বোঝার চেষ্টা করছি এবং শেষ ব্যয় ভাব নিয়ে আলোচনা করছি আমরা। দ্বাদশতম ভাব এটা। এই যে শ্লোকগুলো দেখছেন, এই শ্লোকগুলো হোরা পরাশর শাস্ত্র থেকে তোলা। আপনার কাছে যদি হোরা পরাশর শাস্ত্র কোনো পুস্তক থাকে, সেগুলো আপনি অধ্যয়ন করলে এই শ্লোকগুলো আপনি পেয়ে যাবেন। ভিডিও শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে কেটে কুটে দেখবেন না, তাহলে অনেক ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ কথা আলোচনা আপনার মিস হয়ে যেতে পারে। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন। এখানে রয়েছে ব্যয়স্থান গতে সৌম্যে, ব্যয়স্থান দ্বাদশতম স্থান। এটা দ্বাদশ স্থান, এই কুষ্ঠি অনুযায়ী এটাই দ্বাদশ স্থান হয়, এটা ফিক্স। এই ঘরটাই দ্বাদশ স্থান হয়, এটা লগ্নের ঘর। যেটা লগ্ন হয় সেই রাশিটা এখানে বসে যায়, সিংহ লগ্ন হলে এখানে সিংহ বসে যাবে এরকম। আর এই ঘরে যেখানে 12 লেখা সেটাই আপনার দ্বাদশতম ঘর। অর্থাৎ যেটা লগ্ন সেটা আপনার 1 নম্বর ঘর ধরে, 12 নম্বর ঘর যেটা সেটা আপনার দ্বাদশতম ঘর। ব্যয় ভাব বলা হয় যেটাকে, দ্বাদশ ভাব ব্যয় ভাব যেটাকে বলা হয়, ঠিক আছে। তো ব্যয়স্থান গতে সৌম্যে, ব্যয়স্থান দ্বাদশতম ঘরে যদি সৌম্য গ্রহ যায়। এখন সৌম্য গ্রহ বলতে শুভ গ্রহের কথা বলা হয়েছে। অনেক জায়গায় সৌম্য গ্রহ বলতে বুধকে বলা হয়েছে, কিন্তু এখানে সৌম্য গ্রহ বলতে আপনাকে বুঝতে হবে বুধ নয়, সৌম্য গ্রহ শুভ গ্রহের কথা বলা হয়েছে। এর আগেও আমি বহুবার সৌম্য কথাটা উচ্চারণ করেছি অনেক শ্লোকে। তো সৌম্য গ্রহ আপনাকে বুঝতে হবে শুভ গ্রহ। ব্যয়স্থান গতে সৌম্যে, ব্যয়স্থানে যদি কোনো সৌম্য শুভ গ্রহ যায়, তদিশে স্বোচ্চ রাশিগে, এবং ব্যয়পতি, তদিশে ব্যয়পতি স্বোচ্চ রাশিগে, যদি কোনো তার তুঙ্গ রাশিতে থাকে, ব্যয়পতি যদি তার তুঙ্গ রাশিতে থাকে এবং ব্যয়স্থান যদি সৌম্য গ্রহ থাকে, শুভ গ্রহ থাকে, তার এটা যদি যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যদি মেষ লগ্ন হয় তাহলে দ্বাদশতম ঘরে কি হবে? মীন রাশি হবে। তার অধিপতি বৃহস্পতি কোথায় যেতে হবে? কর্কটে গেলে তুঙ্গস্থ হবে। যদি বৃষ লগ্ন হয় তাহলে দ্বাদশ ঘরে মেষ রাশি হবে, তাহলে মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলকে কোথায় যেতে হবে? মকরে যেতে হবে, তাহলে তুঙ্গস্থ হবে। তাহলে বলছে ব্যয়স্থানে শুভ গ্রহ থাকবে এবং ব্যয়স্থানের অধিপতি উচ্চ রাশিতে থাকবে। তারপর কি বলছে? শুভযুক্তে শুভ দৃষ্টে মোক্ষ স্যান্যাত্র সংশয়ঃ, এবং ব্যয়পতি যদি শুভ গ্রহের সান্নিধ্যে থাকে, শুভ গ্রহের সাথে যুতি করে এবং শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় ব্যয়পতি, তাহলে বলছে মোক্ষ স্যান্যাত্র সংশয়, এরকম জাতক জাতিকা মোক্ষ প্রাপ্তি করে থাকেন, এদের জীবনে মোক্ষ প্রাপ্তি হয়। মোক্ষ প্রাপ্তি অনেকে জানেন, যে অনেকে বলেন যে মোক্ষ প্রাপ্তির জন্য যদি কেতু দ্বাদশতম ঘরে থাকে, ব্যয়ভাবে থাকে, তাহলে মোক্ষ প্রাপ্তি হয়। কিন্তু একটা জিনিস ভাবুন, আমি বলেছি এখানে শুভ গ্রহের কথা। শুভ গ্রহ যদি বসে থাকে, শুভ গ্রহ দৃষ্ট থাকে, শুভ গ্রহের সঙ্গে যুতি করে। এখন ভাবুন তো, কেতু গ্রহ কি শুভ গ্রহ মানা হয়? তাহলে কেতু গ্রহ যদি দ্বাদশতম ঘরে থাকে, তাহলে কি মোক্ষ প্রাপ্তি হবে? নিশ্চয়ই হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। মোক্ষ প্রাপ্তি হবে কি হবে না সেটা আপনার কুষ্টি বলবে। কুষ্টিতে কি রয়েছে ডিটেলস, সেগুলো দেখে বোঝা যাবে যে মোক্ষ প্রাপ্তি হবে কি হবে না। তো দ্বাদশতম ঘরে যদি শুভ গ্রহ থাকে, দ্বাদশতম ঘরের অধিপতি যদি তুঙ্গস্থ থাকে, বা দ্বাদশতম ঘরের অধিপতি শুভ গ্রহ দৃষ্ট থাকে, শুভ গ্রহ যুক্ত থাকে এবং দ্বাদশতম ঘরে শুভ গ্রহ থাকে, এক্ষেত্রে কি হবে? মোক্ষ প্রাপ্তি হবে। এরপরে কি বলছে? ব্যয়সে পাপ সংযুক্তে, ব্যয় পাপ সমন্বিতে, ব্যয়সে ব্যয়পতি পাপ গ্রহের সাথে যদি যুক্ত থাকে, যুতি করে, ব্যয় পাপ সমন্বিতে, এবং ব্যয় ভাবে এই দ্বাদশতম ঘরে যদি পাপ গ্রহ থাকে, ভালো করে বুঝুন, ব্যয়স্থানের অধিপতির সাথে পাপ গ্রহ এবং ব্যয় ঘরে ব্যয় ভাবে পাপ গ্রহ, এরকম যদি পরিস্থিতি থাকে, তারপর কি বলছে? পাপ গ্রহেণ সংদৃষ্টে, অথবা ব্যয়পতি এবং ব্যয় ভাব যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, দুটোর মধ্যে যে কোনো একটা হলেও হবে। ব্যয়স্থানে পাপ গ্রহ এবং ব্যয়পতি পাপ গ্রহের সঙ্গে যুতি করে, অথবা ব্যয়স্থানে পাপ গ্রহের দৃষ্টি এবং ব্যয়পতির সঙ্গে ব্যয়পতির উপর পাপ গ্রহের দৃষ্টি যদি থেকে থাকে, তাহলে কি বলছে? ব্যয় সে পাপ সংযুক্তে ব্যয় পাপ সমন্বিতে পাপ গ্রহেণ সংদৃষ্টে দেশ দেশান্তরং গতঃ, এরকম জাতক জাতিকা দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়।
কারণ দ্বাদশ স্থান থেকে বিদেশের কথা হয়, বিদেশ প্রাপ্তি, বিদেশ যা মানে বিদেশে গিয়ে যে কর্ম করা, সেই জিনিসগুলো দ্বাদশ স্থান থেকে দেখা হয়। এখন দ্বাদশ স্থানে এখানে বলছে পাপ গ্রহ থাকলে, পাপ গ্রহ যুতি করলে, পাপ গ্রহ দৃষ্ট হলে, ব্যয়পতি পাপ গ্রহের সঙ্গে যুতি করলে এই জিনিসগুলো হবে। কোনো শুভ গ্রহের কথা কিন্তু বলেনি, উপরে বলেছে শুভ গ্রহ স্থিত হলে, শুভ গ্রহ দৃষ্ট হলে মোক্ষ প্রাপ্তি হবে, এখানে কিন্তু সেটা বলেনি। এমন নয় যে আপনি বিদেশে যেতে পারছেন, বিদেশে সুখী রয়েছেন গিয়ে, তার জন্য আপনার দ্বাদশতম ঘর শুভ রয়েছে, তার জন্য আপনি বিদেশে যেতে পারবেন, বিদেশে গিয়ে কর্ম করতে পারবেন, সেখানে সুখী হবেন, কারণ আপনার দ্বাদশতম ঘর শুভ রয়েছে, এরকম ব্যাপার নয়। আপনার দ্বাদশতম ঘর পীড়িত রয়েছে, আপনার কুষ্ঠি পীড়িত রয়েছে, পাপ গ্রহ রয়েছে, সেখানে পাপ গ্রহ দৃষ্ট রয়েছে, তার জন্য আপনাকে বিদেশে যেতে হচ্ছে। তার মানে ব্যাপারটা কীরকম হলো? আমরা শুনে থাকি, শুনতে বেশ ভালো লাগে যে অমুক মানুষ বিদেশে গিয়ে বসবাস করছে, বিদেশে গিয়ে টাকা ইনকাম করছে, সেখানে থাকে, শুনতে বেশ ভালো লাগে। কিন্তু যারা বিদেশে থাকেন তারা জানেন যে বিদেশে গেলে কি আপনার এই মাতৃভূমি ছেড়ে বিদেশে যেতে হচ্ছে, পরিবার ছেড়ে বিদেশে যেতে হচ্ছে। আপনি সেখানে গিয়ে হয়তো ধন কামাচ্ছেন, সুখী রয়েছেন, ঠিক আছে, কিন্তু সবসময় আপনার এই পরিবেশ, এই সংস্কৃতি, এই মাতৃভূমি, এই পরিবার সব সময় আপনার মনে পড়বে, আপনি মিস করবেন। আর তার জন্যই তো এটা বলা হয়েছে, সেটা পাপ গ্রহ থাকার কারণেই হয়েছে। আপনি বিদেশে গিয়ে সুখী হবেন, বিদেশে আপনি গিয়ে সেখানে কর্ম করবেন, ঠিকঠাক থাকবেন, ওখানে ভালো থাকবেন, তার জন্য পাপ গ্রহের কথা বলা হয়েছে। শুভ গ্রহ স্থিত হবে, শুভ গ্রহ থাকবে, শুভ গ্রহ দৃষ্ট হবে সেটা বলেনি, পাপ গ্রহ বলে। কারণ সেটা একটা, আপনি বিদেশে গিয়ে পরিবার পরিজন ছেড়ে আপনার দেশ ছেড়ে থাকবেন, সেটা একটা কোথাও না কোথাও একটা কষ্টের ব্যাপার, মন চাইবে না, তাও আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে সবসময় আপনি মনে করবেন এখানকার কথা। তার মানে পাপ গ্রহ রয়েছে বলেই এই সমস্যাটা হচ্ছে। এখন সেখানে গিয়ে আপনি বিবাহ করছেন, সেখানে থাকছেন, আপনার সন্তান হচ্ছে, সন্তানরা ওখান থেকে জন্ম থেকে বড় হচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা, কারণ তারা সেই সংস্কৃতির মধ্যেই বড় হচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে এটা দুঃখজনক ব্যাপার হয়ে যাবে। প্রত্যেকটা ভাবই শুভ থাকা দরকার। ভাবপতি 6, এমন নয় যে 12 নম্বর ঘরের অধিপতি 6, 8, 12-তে চলে গেলে সেটা শুভ হবে, সেরকমও কিন্তু ব্যাপারটা নয়। শুভ ঘরে গেলে সেটা শুভ, শুভ জায়গায় শুভ স্থানে গেলে, শুভ গ্রহ দৃষ্ট হলে, প্রত্যেকটা ভাবেই একই নিয়ম। প্রত্যেকটা ভাব শুভ গ্রহ দৃষ্ট হলে, শুভ গ্রহ স্থিত হলে সেই ভাব বলবান হয়, এবং প্রত্যেকটা ভাবেরই কোনো না কোনো গুরুত্ব আছে, কোনো না কোনো মাহাত্ম্য আছে। কিন্তু প্রত্যেকটা ভাব তো শুভ থাকা সম্ভব না, কারণ অশুভ গ্রহেরও দৃষ্টি আছে, শুভ গ্রহেরও দৃষ্টি আছে। শুভ গ্রহ দৃষ্টি দেবে কোথাও না কোথাও, অশুভ গ্রহ কোথাও না কোথাও দৃষ্টি দেবে, অশুভ গ্রহ কোথাও না কোথাও বসবে। তার মানে সব প্রভাবই আপনার থাকবে, কোনো না কোনো ভাব আপনার অশুভ থাকবে, কোনো না কোনো ভাব আপনার শুভ থাকবে, সব নিয়েই আমাদের এই জীবন, ঠিক আছে। কিন্তু বুঝতে হবে যে কোন ভাব শুভ, কোন ভাব অশুভ, কোন কারণের জন্য এটা হচ্ছে, কোন গ্রহ পীড়িত হচ্ছে, সেই গ্রহ কোন ভাবের অধিপতি, যেই বিষয়টা আমি বিচার করছি সেটা কোন ভাব থেকে বিচার করব, সেইভাবে কোনো খারাপ গ্রহ বসে রয়েছে কিনা, সেই ভাবের অধিপতি কোনো খারাপ গ্রহের সাথে বসে রয়েছে কিনা, সেইভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, অশুভ গ্রহ সেই ভাবের অধিপতিকে কোনো দৃষ্টি দিচ্ছে কিনা, কোনো অশুভ গ্রহ, এই জিনিসগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।